নমস্কার, আপনারা দেখছেন এসডি পাবলিক মিডিয়ার পর্দায়। আইএসএফ ও সিপিএম মনোনীত প্রার্থী ভাস্কর রায় মহাশয়। ভাস্কর রায় মহাশয়ের কিছু কোশ্চেন আমি জেনে নেব বর্তমান নির্বাচনে। স্যার, 34 বছর শাসন করার পরে বর্তমানে আপনাদের অনেকটা পিছিয়ে আছে। 2026-এর নির্বাচনে পর কতটা দিশা বা কি বিকল্প রাস্তা গেছে? দেখুন, বামপন্থা ছাড়া রাজ্যের মানুষের বাঁচার কোনো পথ নেই, এটা মানুষ তার জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারছে। ফলে আজ এই নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে প্রথম দফার ভোট হয়েছে। মানুষ এই প্রথম তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। মানুষ যে ভোট দিয়েছে তাতে গোটা রাজ্যে এক নতুন ইতিহাস তৈরি হবে। তার প্রথম পর্যায়ে শেষ হয়েছে, বাকিটা দ্বিতীয় পর্যায়ে আগামী 29 তারিখ হবে। এই বিষয়ে আমরা প্রচণ্ডভাবে কনফার্ম, কারণ আমরা মানুষের ঘামের গন্ধ নিয়ে রাজনীতি করি, মানুষের সঙ্গে সারা বছর মিশে থাকি। মানুষের যা সাড়া, তাতে আগামী দিনে মানুষ এই রাজ্যের যে দুর্নীতি এবং অপশাসন এবং যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেভাবে মানুষের শিক্ষা, কৃষি সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে, 100 দিনের কাজ, সেই শ্রমিকের অধিকার, মজুরি, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার, এর বিরুদ্ধে মানুষ নতুন ইতিহাস সৃষ্টি করবে এবারের নির্বাচন। বর্তমানে তৃণমূল ও বিজেপির বাইরে সিপিএমকে মানুষ কেন বেছে নেবে? সিপিএমকে এই জন্যই বেছে নেবে, দেখুন, বামপন্থা, ওরা বলছে বামপন্থীরা শূন্য। অ্যাকচুয়ালি আমরা বিধানসভায় শূন্য। এই শূন্য আমরা আগেও ছিলাম 72 সালে, যখন আমাদের ছাপ্পা করে, জুয়াচুরি করে আমাদের প্রার্থী 12 জন জেতা সত্ত্বেও আমরা বিধানসভা বয়কট করেছিলাম, তখনও তো শূন্য ছিল। কিন্তু বামপন্থীদের পরবর্তীকালের ইতিহাস হচ্ছে 77 সালের গণ অভ্যুত্থান। বামপন্থীরা শূন্য হলে সাধারণ গরিব মানুষের সমস্ত কিছুই শূন্য হয়ে যাবে। আজকে বিধানসভায় বামপন্থীরা নেই বলে 100 দিনের কাজ কিভাবে গরিবের লুটে নিল তৃণমূল এবং বিজেপি, তার বিরুদ্ধে কথা বলার লোক নেই। বামপন্থীরা শূন্য বলে চাকরি চুরি হয়ে গেল। বামপন্থীরা শূন্য বলে গোটা রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন প্রতিষ্ঠা। তাই গোটা রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই বামপন্থীদের মানুষ ডাকছে। এ প্রসঙ্গে একটা কথা বলবো আপনাকে, যে বামপন্থীরা না থাকলে সমাজের যে সামাজিক ঘাটতিটা ধরা পড়ছে, অসাম্য তীব্র হচ্ছে, গরিব বড় লোকের অসাম্য তীব্র, বেকারি তীব্র, দারিদ্র তীব্র, এ নিয়ে লড়াই করার লোক কেউ নেই বামপন্থীরা ছাড়া। সেই জন্যই বামপন্থীরা বিকল্প। বর্তমানে আপনি প্রার্থী হিসেবে দেওয়াল লেখানোর প্রচার কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? আমি দেওয়াল লেখনকেও গুরুত্ব দিয়েছি, প্রচারকে আমি সর্বাধিক গুরুত্ব দিয়েছি। এখনো পর্যন্ত আমি বলতে পারি 13টা অঞ্চল বাগনান বিধানসভায় নিবিড় প্রচার বলতে মানুষের সঙ্গে জনসংযোগ যা করেছি, আমি খুবই স্যাটিসফাইড। মানুষ দুহাত তুলে আশীর্বাদ করার জন্য প্রস্তুত আছে এবং প্রকাশ্য জনসভা, মিছিল, মিটিং সবেতেই আর আমার অপোনেন্ট যারা আছে তাদের থেকে অনেকটাই আমরা এগিয়ে আছি, এটুকু আপনাকে বলতে পারি। গণতন্ত্রে মানুষ শেষ কথা বলবে। গণতান্ত্রিক পরিসর বাগনানে ছিল না, এবারে যদি মানুষ নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, বাগনানে নতুন ভোর হবে। অমাবস্যার ঘোর অন্ধকারের পর যেমন সূর্যোদয় হয়, বাগনানে ঘোর অমাবস্যার পর নতুন সূর্যোদয় হচ্ছে, বিষয়ে আমি আপনাকে কনফার্ম করতে পারি। বর্তমান প্রচারে গিয়ে মানুষের কাছে কতটা সাড়া পেলেন? আমি আগেই বললাম, মানুষ প্রচন্ডভাবে মুখিয়ে আছে ভোট দেবার জন্য। মানুষ কাকে ভোট দেবে সেটা মানুষ বলবে, কিন্তু মানুষের বাগনানে যে বিগত 13 সালের পর থেকে কি পঞ্চায়েত, কি বিধানসভা, কি লোকসভা, সাধারণ মানুষের উপর যে জুলুম ভোট দেওয়ার ক্ষেত্রে, ভয় ভীতি প্রদর্শন, আগের দিন রাত্রে, তার আগের দিন রাত্রে মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুমকি, ভোট দিতে যাবেন না, ভোট দিলে যদি শাসক দল না যেতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হবে, এই যে হুমকির কালচার, এই কালচার বাগনানের না। বাগনানে বামফ্রন্টের সময়তেও বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতি কংগ্রেস দখল করেছিল, প্রশান্তবাবু ছিলেন সভাপতি। তখন বাগনানের একটা সংস্কৃতি ছিল, রাজনৈতিক সংস্কৃতি ছিল। মানুষ গণতান্ত্রিক পরিসরে সে তার মনের কথা ব্যালট বাক্সে যাকে পছন্দ হবে দেবে, তিনি জিতবেন, তিনি মানুষ যাকে চাইবেন। আমরা সেই জন্য নির্বাচন কমিশনকেও বলেছি, আমরা সাধারণ বাগনানবাসীর কাছে বলছি, আপনারা নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন। আমি বলবো যে বাগনানের নতুন ইতিহাস তৈরি করতে, বাগনানের নতুন বিধায়ককে এই বিধানসভায় পাঠানোর জন্য আপনি 3 নম্বর বোতাম বাম এবং আইএসএফ এর প্রার্থী হিসেবে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য আমি আবেদন করছি সমগ্র বাগনানবাসীর কাছে। এছাড়া আমাদের বিকল্প কিছু নেই, বাগনানকে বাঁচাতে হবে। বর্তমানে প্রচারে গিয়ে মানুষের কাছে প্রধান সমস্যা কি কি ধরে? মানুষের কাছে প্রধান সমস্যা বাগনানের অভূতপূর্ব সমস্যা, যা মানুষ দমবন্ধ হয়ে গেছে। প্রথম কথা, গোটা বাগনানে আইনের শাসন নেই, শাসকের আইন। আপনার নিজের হাতে যা অধিকার আছে সে অধিকার আপনি ভোগ করতে পারছেন না। আপনি টোটো চালক, ভ্যান চালক, অটো চালক, তাদের কোনো অধিকার নেই।
তাদের কোনো স্বাধীনতা বলে কিছু নেই। তাদের ওপর যে জুলুম চলছে বাগনানের বুকে, এটা সবাই জানে, এটা আনঅফিসিয়ালি সবাই জানে, ওপেন সিক্রেট, যে এই জুলুমের বিরুদ্ধে মানুষ বাঁচতে চাইছে। বাগনান বাস স্ট্যান্ডের যে যানজট, সেই যানজট প্রথমে আমরা আসলে আগে বাগনান বাস স্ট্যান্ডকে শিফট করবো অন্য জায়গায়, কারণ এটা আমাদের চিন্তা ভাবনার মধ্যেই আছে অনেকদিন ধরে। এ নিয়ে আমরা ভিডিওকে ডেপুটেশন দিয়েছি। বাগনানের শহরের সেচ নিকাশ ভয়ঙ্কর ভাবে আক্রান্ত, অপরিকল্পিত ভাবে নগরায়ন চলছে, বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, প্রমোটিং হচ্ছে, ফলে বাগনানের সেচ নিকাশি বলে আর কিছু নেই। একটু বৃষ্টি হলে বাগনানের এনডি ব্লক, বেড়াবেড়িয়া, অন্যান্য জায়গায় মানুষ জলে ডুবে থাকছে। এইটা হচ্ছে গভীর সমস্যা বাগনানের। আর বাগনানের বড় সমস্যা হচ্ছে বাগনানের যে ফ্লাইওভার নেই, লাইব্রেরি মোড়ে নেই, আমতা খাদিনার মোড়ে নেই, দীর্ঘ 15 বছর ধরে একটা ফ্লাইওভার করা গেল না। আমরা যিনি শাসক বিধায়ক আছেন, আমরা আগামী দিনে যদি আসি তাহলে বাগনানের এই ফ্লাইওভার আগে আমরা ফার্স্ট তৈরি করব। বিধানসভায় এ নিয়ে আমাদের কণ্ঠস্বর তীব্র হবে। আর বাগনানের যে আমাদের যে জনস্বাস্থ্য, আপনি জানেন বাগনানের জনস্বাস্থ্য সরকারিভাবে কিছু নেই। বাগনান হসপিটালগুলো বর্ষাকালে জলে ডুবে থাকে, রুগীদের ঘরে জলে ডুবে থাকে, এবং বাগনানের হসপিটালে কোনো পরিষেবা বলে কিছু নেই। একটা মানুষ, গরিব মানুষ, তার যদি কঠিন রোগ হয়, তার যদি ডায়াগনোসিস করতে হয়, আলট্রাসোনোগ্রাফি করতে হয়, এমআরআই করতে হয়, কোনো ব্যবস্থা নেই। তাকে চলে যেতে হবে নয় এই গজিয়ে ওঠা নার্সিংহোমগুলোর কাছে, জমি ভিটে মাটি বিক্রি করে। সরকারি পরিষেবা বলতে কিছু নেই। তাই আমরা বলেছি আমাদের মূল প্রায়োরিটি এই জনস্বাস্থ্যের ক্ষেত্রে বাগনানে একটা আমরা জেলা স্তরের একটা হসপিটাল আমরা এখানে করবই। 2টো ব্লকের হসপিটালের অবস্থা চরম অবস্থা চলছে, এখানে গরিবের কোনো সুরাহা নেই, এটুকু বলতে পারি। এছাড়া বাগনানের কৃষি, যে বাগনান একসময় কৃষি অধ্যুষিত ছিল, যে বাগনানের রূপনারায়ণ দামোদর এর সঙ্গে খালগুলোর নিয়মিত নিকাশি হতো, কৃষক এক ফসলি জমি 2 ফসলিতে করে পরিণত করেছিল, কৃষকের ফসলের লাভজনক দাম নেই, কৃষি ব্যবস্থা থেকে কৃষক উৎখাত হয়ে অসংগঠিত শ্রমজীবীতে চলে যাচ্ছে। আজকে চলে যাচ্ছে বাগনানের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে, নিজের স্ত্রী সন্তান পরিবারকে ছেড়ে চলে যাচ্ছে, এবং বিজেপি শাসিত রাজ্যে যেখানে যাচ্ছে সেখানে বিজেপির যে আক্রমণ, বাংলা বললেই তিনি বাংলাভাষী, তাকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই তৃণমূল এবং বিজেপির এই ভয়ঙ্কর আক্রমণের হাত থেকে আমরা বাগনানে শুধু নয়, হাওড়া জেলায় শুধু নয়, আমাদের রাজ্যে বামফ্রন্ট ইস্তাহার দিয়ে বলেছে যে আমরা এই পরিযায়ী শ্রমিকদের আর বাইরে যেতে দেব না। বাগনানের বুকে, হাওড়ার বুকে এমন ইন্ডাস্ট্রি করা হবে, পরিযায়ী শ্রমিকরা 700 টাকা 900 টাকা বেতন পাবে। এখানে আজকে কেরালায় চলে যান, 900 টাকা বেতনের জন্য মানুষ চলে যাচ্ছে, সেখানে বামফ্রন্ট সরকার। আমরা বলেছি আগামী দিনে বাম গণতান্ত্রিক যে সরকার হবে, সেই সরকারের মূল লক্ষ্য হবে মানুষকে বাঁচানো, শ্রমিকদের বাঁচানো। এই যে শ্রম কোড বিজেপি এনেছে, এই শ্রম কোড তো মালিকদের পক্ষে, শ্রমিকের পক্ষে যা ছিল তা সব অ্যাবলিশ করে দিল। এই শ্রম কোডকে আমরা মানবো না, এই শ্রম কোড আমরা তুলে দেবো। আজকে বিজেপি শাসিত রাজ্যে 12 ঘন্টা কাজের ফরমান জারি হয়ে গেছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে 8 ঘন্টার কাজের জায়গায় 12 ঘন্টা কাজ। এই যে বাগনানের বোম্বে রোড লাগু আছে কারখানাগুলো, ঠিকাদারের অধীনে যে সমস্ত শ্রমিকরা কাজ করছে, সেখানে চরম অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে তাদের উপর। 12 ঘন্টা 14 ঘন্টা 400 টাকা 500 টাকাও নয়, এই মজুরিতে তাদের কাজ করানো হচ্ছে। এদের সামাজিক সুরক্ষা নেই, এদের কাজ করলে দুর্ঘটনাজনিত কোনো বীমা নেই। এই যে অব্যবস্থা শ্রমিকদের উপর, আমরা এগুলোকে আগে ফিরিয়ে আনবো। অর্থাৎ মানুষের স্বার্থ ছাড়া আমাদের বামফ্রন্টের কোনো স্বার্থ নেই। আমরা চাকরির ব্যবস্থা করেছিলাম, এরা চাকরি চুরি করে জেল খাটছে, বিজেপি আবার তাদেরকে দিল্লি থেকে ছাড়াচ্ছে, নির্বাচনে প্রার্থী করছে, আবার লুটেরার সাম্রাজ্য তৈরি করবে। আমরা এই লুটেরার সাম্রাজ্য থেকে মানুষের সরকার তৈরি করার জন্য আমরা বলেছি নতুন ভোট, নতুন বাংলা, বামপন্থার পুনরুত্থান গোটা রাজ্যে বাংলা। আপনি যদি বিধায়ক হন তাহলে প্রথম 100 দিনে কোন কোন কাজের উদ্দেশ্যে মানে বেশি গুরুত্ব দেবেন? আমার প্রথমেই আমি বললাম, প্রথম কথা বাগনানের জ্বলন্ত সমস্যা, বাগনান পৌরসভা কেন হয়নি? বাম আমলের সিদ্ধান্ত, এটা আমার পাশে বসে আছেন প্রাক্তন বিধায়ক, ওনাদের তৈরি করা সিদ্ধান্ত 15 বছর ইমপ্লিমেন্ট কেন হলো না? আমরা প্রশ্ন করেছি। আমাদের প্রথম দাবি হবে বাগনানকে পৌরসভা করা। নাগরিক পরিষেবা যদি দিতে হয়, বাগনানকে পৌরসভা করতে হবে। পঞ্চায়েতগুলোতে বাস্তুগুগুর আড্ডা হয়েছে, এই পঞ্চায়েতগুলোকে ভেঙে দেওয়া হবে, দিয়ে জনগণের পঞ্চায়েত নির্বাচন করা হবে, যাতে মানুষ তার প্রকৃত মানুষকে পঞ্চায়েতে দেখাতে পারে। অর্থাৎ গণতন্ত্রের পরিসরটাকে আমাদের বাড়াতে হবে, এটুকু। ধন্যবাদ স্যার। লাস্ট একটা কোশ্চেন করবো যে স্যার এত কিছু প্রচার ও মাধ্যমে নিজেকে কতটা ফিট রাখছেন এর মধ্যে? আমি খুব ফিট। আমি ছোটবেলায় খেলোয়াড় ছিলাম, ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, আর এখন মানুষের সঙ্গে খেলতে, নির্বাচনে করতে গিয়ে এখন আমি T20 খেলছি। এখন আর টেস্ট খেলার কোনো সুযোগ নেই।
T20-তে আমি বহুত রান করছি, মানুষ আমাকে দর্শক হাত ভরে আশীর্বাদ করবার জন্য প্রস্তুত আছে, এটুকু আমি বলতে পারি। ধন্যবাদ স্যার।